ওকে। সো যে আবার বলতেছি যে তাহলে আমরা এই যে ফিগার এ যেটা সেটাকে আমরা বলছি যে পজিশন ইজ ভেরি ওয়েল ডিফাইন্ড অ্যান্ড মোমেন্টাম ভেরি পোরলি ডিফাইন্ড। তারপরে ফিগার বি তে আমরা বলছি পজিশন ওয়েল ডিনোটেড, মোমেন্টাম পোরলি ডিফাইন্ড। পজিশন লেস ওয়েল ডিনোটেড, মোমেন্টাম বেটার ডিফাইন্ড। তারপর পজিশন poorly defined, momentum well defined, and finally, position and momentum both are poorly defined. তাহলে প্রথমত তোমরা এই ছবিগুলোর সাথে এই যে কমেন্টগুলো লেখা আছে সেগুলোর মধ্যে বা yourself কোনো কানেকশন করতে পারতেছো কিনা, বুঝতে পারছো কিছু কি বলতে যাচ্ছে এখানে? ফর এক্সাম্পল আমরা প্রথম দুইটা ছবি এ এবং বি প্রথমে ডিসকাস করি, কনসিডার করি। এখানে বলা হচ্ছে যে পজিশন ভেরি ওয়েল ডিফাইন্ড, কারণ এটা মানে খুব ভালো করে বোঝার জন্য সাপোজ কনসিডার ইয়োর সেলফ অ্যাজ এ পার্টিকেল। তুমি, আমি, মনে করো একজন মানুষকে আমরা একটা পার্টিকেল হিসাবে কনসিডার করলাম। এখন তাহলে একটা মানুষের একটা পার্টিকুলার ঘর থাকে, বাসা থাকে আর কি, ঠিকানা থাকে, অ্যাড্রেস। তো যদি সেটা সিঙ্গেল হয়, মনে করো এই সিঙ্গেল রূপ মানে একটা বাসা, সাপোজ, তো তাহলে কি পজিশন ওয়েল ডিফাইন্ড? ডেফিনেটলি আমি ওখানে গেলেই তাকে পাচ্ছি। একটার পরিবর্তে যদি দুইটা ভাষাও হয় তাহলেও মোটামুটি ওয়েল ডিফাইন্ড। হ্যাঁ, একটা না পাইলে আরেক জায়গায় গেলে আমি ভালোই বুঝতে পারি। কিন্তু যদি অনেকগুলো ভাষা হয়, 1 2 3 4 5, মনে করো 10টা, এখানে আরো বেশি, এখানে ইভেন আরো বেশি, তাহলে তখন পজিশন ওয়েল ডিফাইন্ড নয়। কারণ কোনো একটা পারপাজে ওই লোকটাকে আমার দরকার। তার এতগুলো ভাষা চেক করতে করতে দেখা গেল যে সে এক ভাষায় থেকে আরেক ভাষায় চলে গেছে অথবা অন্য জায়গায় চলে গেছে। সো তাকে প্রপারলি আমি ট্রেস করতে পারতেছি না। তাহলে এইটা হলো প্রথম ব্যাপার, যে এই ফিগারগুলোর সাথে পজিশনের সম্পর্ক কি বোঝাচ্ছে। সেকেন্ড, এখন একটা লোকের যদি মনে করো 10টা ভাষা আছে এবং সে 10টা ভাষায় বসবাস করে অ্যাট এ টাইম। হ্যাঁ, মানে অ্যাট এ টাইম মানে মনে করো পার্টিকুলার একটা দিন অথবা দিনের একটা সময় এক ভাষায়, আরেক সময় আরেক ভাষায়, এরকম। বাট সে ওয়েল টাচ, কোনো ভাষায় যে কোনোদিন যায় না এরকম না, বা মনে করো যে প্রতি এক সপ্তাহের মধ্যে কোথাও একবারও হলেও যায় না এরকম না, সাপোজ। তাহলে যদি আমি পজিশনটা বুঝতে পারতেছি না এক্স্যাক্টলি তার আজকে এই মুহূর্তে কোন ভাষায় আছে, তবে আমি এইটা কমেন্ট করতে পারি যে ওই লোকটা মানে তার মুভমেন্ট অনেক বেশি, আই মিন তার গতি বেশি আর কি। গতিবিধিটা অনেক চঞ্চল, স্থির নয়। সে সবসময় ছুটে এদিক থেকে সেদিক, সেদিক থেকে এদিক, কারণ মানুষ তো এক বাসায় থাকবে, এটা এরকমই স্বাভাবিক। তাহলে কি বোঝালো? বোঝালো এই যে যদিও পজিশনটা ওয়েল ডিনোটেড নয়, লেস ওয়েল ডিনোটেড, যেহেতু অনেকগুলো ঠিকানা,
কিন্তু মোমেন্টাম বেটার ডিফাইন। মোমেন্টাম বলতে আমরা কি বলছি? মোমেন্টাম বলতে দ্য প্রোডাক্ট অফ ম্যাস অ্যান্ড ভ্যালোসিটি। তাহলে ম্যাস তো আসলে ক্লাসিক্যাল ফিজিক্সে কনস্ট্যান্ট, কিন্তু মডার্ন ফিজিক্সে অবশ্য কনস্ট্যান্ট নয় ম্যাস, সেটা অন্য কনসেপ্ট। তো সেটা নিয়ে আমরা আসলে খুব বেশি আলোচনা না করি। তারপরেও তোমরা কিছুটা বুঝতে পারছো যে যেহেতু ভ্যালোসিটি অনেক বেশি, ম্যাস কনস্ট্যান্ট নয়। সো এগুলোকে রিলেটিভিটি অফ ম্যাস বলে। এগুলো আমরা আসলে সেকেন্ড সেমিস্টারে আছে আমাদের কিছু, ওখানে আমরা আসলে জানবো ইনশাআল্লাহ। সো তাহলে সেটা হলো যে তাহলে আমি বলতে পারি যে পজিশনটা লেস ডিনোটেড কিন্তু মোমেন্টাম বেটার ডিনোটেড বা বেটার ডিফাইন। কারণ পার্টিকেলটা যেহেতু এতগুলো জায়গায় একসাথে যাচ্ছে বিভিন্ন সময়, অল্প একটা দেখা গেল কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যে সব জায়গাগুলোতে যাচ্ছে, তাহলে তার ভ্যালোসিটি অনেক বেশি। এবং ভ্যালোসিটি অনেক বেশি মিনস মোমেন্টাম বেশি। সো আশা করি তোমরা বুঝতে পারছো কেন এইগুলোতে। এখানে দেখো পজিশন পুরলি ডিফাইন, কারণ এটা আরো বেশি হয়ে গেছে, আরো বেশি, মনে করো আরো বেশি বাসা, আরো বেশি ছোটাছুটি করছে। তাহলে মোমেন্টাম ওয়েল ডিফাইন্ড বাট পজিশন পুরলি ডিফাইন্ড। আর এইখানে বলতেছে পজিশন এন্ড মোমেন্টাম বোথ আর পুরলি ডিফাইন্ড। কেন বলতেছে? কারণ স্টিল নাও যতগুলো গ্রাফ দেখছি আমরা, ডায়াগ্রাম দেখছি আমরা, ফিগার দেখছি আমরা, তাদের যে ওয়েভের যে অ্যামপ্লিটিউড সেম ছিল, চেঞ্জ হয়নি। কিন্তু এইখানে মনে করো ওয়েভের অ্যামপ্লিটিউড সেম নয়, এখানে কম বেশি আছে। এটা আমরা যে এক্সাম্পল দিচ্ছিলাম আমরা সেটার আলোকে যদি বলি, সাপোজ আমরা ওই লোকটাকে একটা বিল্ডার হিসাবে চিনি এবং তার কোম্পানির নাম মনে করো সাপোজ এই যেমন থাকে না, এখন আছে না ইকুইটি বা এরকম কিছু, সেনমা, তো সাপোজ এরকম কিছু। তা আমি তাহলে এরকম যদি পার্টিকুলার নেম হয়, তাহলে এই পার্টিকুলার নেমে একটা শহরে যতগুলো বাসা আছে আমি ধরে নিতে পারি সব তার। এবং সেই ক্ষেত্রে এগুলোর মধ্যে কোনো না কোনোটাই হবে, এটা শিওর। তাহলে এইটা গোজ ফর দিস কেস, অর্থাৎ যেখানে তাদের অ্যামপ্লিটিউড সেম। কিন্তু যদি এমন হয় যে মনে করো তার একাধিক ভাষা এবং কোনো ভাষার নামের সাথে কোনো ভাষার নামের কোনো মিল নাই, এটা তো সমস্যা। ওই লোকের একাধিক ভাষা সেটা জানি, কিন্তু প্রত্যেক ভাষার নাম আলাদা এবং আমার হয়তো কোনোভাবে কনফার্ম নয় যে কোন ভাষাটা কিভাবে আমরা খুঁজবো, এরকম কিছু। সো ইন দ্যাট কেস both momentum and position are poorly defined. হ্যাঁ বলো, কি হাত তুলছিল, কি বলতে যাচ্ছ? স্যার পজিশনটা বুঝছি কিন্তু মোমেন্টামটা কিভাবে বুঝবো ওটা? সেটাই তো বোঝানোর চেষ্টা করতেছি। মোমেন্টাম মিনস mass ম্যাস into অ্যান্ড velocity। ভেলোসিটি। তো ভ্যালোসিটি বেশি হলেই তো মোমেন্টাম বেশি হবে, আর ভ্যালোসিটি কম হলেই তো মোমেন্টাম কম হবে। সো ওয়েল ডিফাইন্ড মিনস মনে করো আমি যদিও আসলে এক্সাম্পল দেওয়ার জন্য মানুষের কথা বলছিলাম, কিন্তু আমরা উই আর টকিং অ্যাবাউট দ্য পার্টিকেল, যেগুলো অবশ্যই খালি চোখে দেখা যায় না, যাদের ভ্যালোসিটি অবশ্যই অনেক বেশি। তো
জাস্ট আমি এটা মাথায় ঢুকানোর জন্য তোমাদের এক্সাম্পল দিচ্ছিলাম, এবং আমি মনে করি যে এক্সাম্পল অনেক কিছু বুঝতে সাহায্য করে। এখন ফরগেট অ্যাবাউট মানুষজন, বাসা বাড়ি এসব বাদ দাও, এক্স্যাক্টলি যে পয়েন্টে কথা বলছি সেখানে আসে। আমরা পার্টিকেল নিয়ে বলছি মনে করো। তো পার্টিকেল তো স্থির থাকবে না প্রথমত, সেকেন্ডলি তারা যদি স্থির থাকে, মনে করো এখানে এখানে শুধু এইটুকু তাদের গন্তব্যস্থল, তাহলে যার গন্তব্যস্থল কম তার ভ্যালোসিটি নিশ্চয় কম হবে, অনেক কম হবে। না তার যাওয়ার জায়গা নাই, তাহলে সে কোথায় যাবে? বেসিক্যালি এক জায়গায় আর কতক্ষণ নাচবে, মূল কথা হলো এটা। সো অ্যাজ সামিয়া অলরেডি প্রথমে আমাকে জিজ্ঞেস করছিল যে ম্যাথস তো কম, তাহলে তার ম্যাথসও কম, ভ্যালোসিটিও যদি কম হয়, তাহলে মোমেন্টাম কিছু থাকলো? না। কিছুই থাকলো না মোমেন্টাম। তার মানে মোমেন্টাম ডেফিনেটলি পোরলি ডিফাইন্ড। কথা বুঝে যায়? জি স্যার, বুঝছি। তাহলে যদি এখানে এইটা কম হয়, তাহলে অবশ্যই মোমেন্টাম পোরলি ডিফাইন্ড, কারণ ম্যাথস তো আগেই কম, ভ্যালোসিটিও কম। সো তাদের প্রোডাক্ট কম বা জিরো, নাই বললেই চলে, সেটা পোরলি ডিফাইন্ড। যখন বেশি হয়ে যাচ্ছে, ভ্যালোসিটি বেশি, তোমরা নিশ্চয় মানে বুঝতেছো যে বেশি অ্যামপ্লিটিউড মানে একটা পার্টিকুলার টাইমে আমরা যদি বেশি ফ্রিকোয়েন্সি পাচ্ছি, তার মানে সেই একটা পার্টিকুলার টাইমে সব জায়গাগুলো অতিক্রম করছে। মনে করো আমি বললাম কয়টা এখানে, 1 2 3 4 5 6 7 8 9, টোটাল ফ্রিকোয়েন্সি ধরলে এখান থেকে এখানে এতটুকু। সো এরকম করে ধরলে মনে করো কটা, 9টা হচ্ছে নাকি? 1 2 3 4 5 6, সাপোজ আমি 9টা, হ্যাঁ 9টা আর কি, 9:30 আর কি, 9টা 10টা যাই হোক। তাহলে মনে করো আমি তাকে বললাম যে এই ডিস্টেন্সটা পুরোটাই সে মনে করো কয়েক সেকেন্ডে, সেকেন্ড তো প্রশ্নই ওঠে না, ন্যানো সেকেন্ডে, মাইক্রো সেকেন্ডে এরকম। তো আমি মনে করলাম কয়েক ন্যানো সেকেন্ডে সে অতিক্রম করে, তাহলে ডেফিনেটলি তখন আমরা বুঝতে পারতেছি যে, কারণ এখন বলতে হবে স্যার কিভাবে বুঝি ন্যানো সেকেন্ডে অতিক্রম করে, কারণ আমরা পজিশনটাকে কমপ্লিটলি ট্রেস না করতে পারলেও মানে একটা পার্টিকুলার টাইম আমরা দেখি যে একটা ওয়েভলেন্থের, মনে করো যে আমরা এমন কোনো সেট আপ করে রাখছি যেখানে পার্টিকেলটা আসলে একটা আমরা বিম পাবো, রে পাবো বা কোনো স্পট পাবো এরকম। তো আমি দেখলাম যে পয়েন্ট সামথিং সেকেন্ডের মধ্যে এখানে একটা বিম পাইলাম, ঠিক মানে ফ্র্যাকশন টাইমের পরে এখানে পেয়ে গেলাম আবার। তাহলে মানে কি এই সময়ের মধ্যে সেখান থেকে এখানে চলে এসছে। সো এগুলো তো এরকম 9টা না, এই সংখ্যাটা হয়তো 9,000 9 কোটি এরকম, বাট এটা বেশি, এটাই বলতেছি। যখন এটা বেশি, এটা পার্টিকুলার সময়ে বেশি দূরত্ব অতিক্রম করছে, মিনস ভ্যালোসিটি বেশি। ভ্যালোসিটি বেশি মিনস মোমেন্টাম ইজ ওয়েল ডিফাইন্ড। কথা বোঝা যায় না নাকি এখনো সমস্যা? না স্যার, বুঝছি। ভেরি ওয়েল। সো এগুলো তোমরা একটু পড়ে নিবা যে ফিগারগুলো থেকে কি বোঝাতে চাচ্ছে। এমন হতে পারে যে আমি তোমাকে প্রশ্ন করতেছি যে এক্সপ্লেন আনসার্টেনিটি প্রিন্সিপাল বাই ড্রয়িং, যদি এত বড় প্রশ্ন দিব না, আমি এমনিই বলছি, আমি হয়তো পার্টিকুলারলি শুধু ড্র করতে বলতে পারি যে এইগুলো ড্র করো, এবং আমি অবশ্যই তোমাকে ভাইভাতে জিজ্ঞেস করতে পারি, আচ্ছা বলো দেখি এখানে কি হয়েছে এবং কেন হয়েছে। সো এটা তোমার বোঝা জরুরি। এখন তাহলে এই যে যে সমস্ত গুলা কথা বলার বার্তা হলো আমরা বুঝলাম, এটাই হচ্ছে আনসার্টেনিটি প্রিন্সিপাল। তাহলে সেই জিনিসগুলোকে আমরা কি করব? ইকুয়েশনে নিয়ে আসবো, কারণ এগুলো তো আমরা ফিগারের মাধ্যমে ভার্বালি আলোচনা করছি।
এখানে অবশ্য ডেসক্রিপশন দেওয়া আছে, এখান থেকে শুরু করে যতটুকু দেখাইছি আমি। তবে আই হোপ যে তোমরা ডেসক্রিপশন পড়ে জানা বুঝবা, আমি সেটা বুঝাই দিয়েছি। তো হোয়াট এভার ইট ইজ, তাহলে এই ফিগারগুলো দিয়ে বোঝা যাচ্ছে যে পজিশন এবং মোমেন্টাম একই সাথে সুনির্দিষ্টভাবে ডিফাইন করা যায় না। এবং কেন যায় না, কিভাবে যায় না, সেগুলোই আমি এতক্ষণ বুঝাইলাম। তো আই হোপ যে তুমি বুঝতে পারছো। তাহলে এখন আমরা জাস্ট এটাকে কি করবো, এটাই আনসার্টেনিটি প্রিন্সিপাল, এবং এটা অবশ্যই তোমরা বলছিলা, কিন্তু বলার বোঝা বা বুঝে বলা দুটো এক জিনিস নয়, সেটাই প্রয়োজন। মানে আমরা এখানে শুধু এখানে না, ফ্রম this stage of your life to onward, if you want to continue your study, তাহলে মুখস্থ বিদ্যার চাইতে তোমার স্কিল বা আন্ডারস্ট্যান্ডিং বা নলেজ, সেটাই বেশি প্রয়োজন হবে। হায়ার স্টাডিজে মুখস্থ বিদ্যার কোনো দাম নাই, এবং বাইরের দেশে সব পরীক্ষায় থাকে ওপেন বুক। অনেক পরীক্ষাতে তোমাকে বলা হয় যে কোশ্চেন দেওয়া হয়, বলা হয় যে কালকে বা পরশু দিন এসে সাবমিট করতে হবে আনসার 2 দিনের মধ্যে। তার মানে দাঁড়াইলো কি, এমন কোনো প্রশ্ন থাকে না যেটা তুমি দেখে দেখে জাস্ট লিখে দিবা। যদি তুমি বুঝো তবেই লিখতে পারবা, যদি তুমি বুঝো না তবে লিখতে পারবা না, ব্যাপারটা এরকম থাকে। সো তোমাকে যেটা করতে হবে সেটা হলো যে পড়ে বুঝে তারপর কমেন্ট লিখতে হবে, এরকম কিছু আর কি। সো হিয়ার ইজ অলসো অ্যানাদার ডিক্লারেশন, সেটা হলো যে আমাদের যে পরীক্ষা আমি বলছি নেক্সট উইকে, মেবি নেক্সট উইকে না নিয়ে তারপরের উইকেও নিতে পারি আমি। স্যার কিসের পরীক্ষা? স্যার আমার আসলে ওভারল্যাপ চলতেছে, তো স্যার একসাথে বুঝতেছি না। কিসের ওভারল্যাপ? স্যার আমার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ক্লাসও চলতেছে একসাথে এই মুহূর্তে? হ্যাঁ তুমি তাহলে যে কোনো একটাতে থাকো। স্যার পরীক্ষাটা কিসের, ওই জন্য বুঝতেছি না। মিড টার্ম। স্যার নেক্সট উইকে হবে? তুমি আমার লাস্ট ক্লাস করো নাই? স্যার আমার ওই দিনও ক্লাস ছিল, কম্পিউটার ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস ফর কম্পিউটার সায়েন্স। তুমি ওদের সাথে শুনে নিও পরে। As far my attendance is concerned, আমি তোমাদের দিয়ে দিব, but please attend any particular class. স্যার আমার তো দোনোটা ক্লাসে, আপনার যে দুই দিন ক্লাস আছে, দোনো দিনই হচ্ছে ওভারল্যাপ করে। তো বললাম আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিব, তুমি আচ্ছা। আরেকটা ক্লাসে করো, সমস্যা নেই আমার। ওকে, কোথায় ছিলাম, কি বলতেছিলাম? নেক্সট উইকে না নিয়ে এর পরের ওকে উইকেও ওকে নিতে ওকে 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 সো হ্যাঁ, যেটা বলছিলাম যে এটা অবশ্য কালকে, আগামীকাল মঙ্গল বুধবার, হ্যাঁ কালকে, মানে আমি তোমাদের এই জন্য বলছিলাম যে ডোন্ট স্প্রেড দ্য ডকুমেন্ট আর কি, কারণ এটা পাস হয়েছে কিন্তু মানে কি যেন বলে এটাকে, রেজিস্ট্রার স্যার থেকে এখনো অ্যাপ্রুভ হয়ে আসে নাই, ওটা কালকে মিটিং হয়ে যাবে, তারপরে আমরা জানাবো আর কি। সো ইন কেস কালকে মিটিং হলো না, ওনাদের তো আরো যত বড় মানুষ যত বেশি দায়িত্ব তত বেশি ব্যস্ততা, সো সেক্ষেত্রে অ্যাপ্রুভ হওয়ার সাথে সাথেই আমি ডেট দিব আর কি, সেটা বললাম। তবে আর পড়াবো না, অর্থাৎ আজকে পর্যন্ত যা সেটাই, পরীক্ষা আমি যেদিনই বলি আর পড়াবো না, ফ্রম মিড টার্ম সিলেবাস। মানে হোয়াট আই ওয়ান্ট টু সে, যে আমি যদি নেক্সট উইকে ক্লাস, অবশ্যই ক্লাস হবে শিডিউল অনুযায়ী,
যদি এক্সাম নাও নেই তবে সেটা হবে ফাইনাল সিলেবাস থেকে। কারণ তোমাদের তো আমি অলরেডি দেখাইছিলাম, তো কারণ হলে এই যে ফাইনালের জন্য কিন্তু আমরা পার্টিকুলার নাম্বার অফ উইকস এটাই পাবো, এর বেশি পাবো না। সো আমি যদি না পড়াই বা তাহলে পিছাই যাব, সো সম্ভব না। আর তোমাদের তো আমি ওখানে দেখাইছিলামই যে এখানে বলাই আছে যে কোনো পার্টিকুলার স্লট থাকবে না, কোনো ডেট থাকবে না, এই সময়ের মধ্যে যে কোনো সময় নিয়ে নিবে। সো সেক্ষেত্রে কোনো কনসিডারেশন থাকবে না যে ওই উইকে পরীক্ষা ছিল বলে ওই উইকটা বাদ, এরকম কিছু। তাই উই শুড মুভ অন। এবং অবভিয়াসলি আমি তোমাদের জানাই দিব, হয়তো আরো কোনো স্পেশাল ইনস্ট্রাকশনও দিয়ে দিব যখন জানাবো। সো লেটস সি। ওকে, তাহলে আমরা আগের যতগুলো কথাবার্তাগুলো বললাম এই সবগুলো জিনিস আমরা একটু ইকুয়েশন আকারে এখানে লিপিবদ্ধ করব, যেটা আসলে আনসার্টেনিটি প্রিন্সিপাল ইকুয়েশন। সো আমরা বলতেছি যে রেফারিং ফিগার 1, ওই যতগুলো ছিল সবই তো ফিগার 1, 1A B C D E. So and denoting the uncertainty in x by del x, we say that তাহলে del x দিয়ে আমরা x এর আনসার্টেনিটি বোঝাইতে চাচ্ছি, এবং আমরা বলছি যে del x will depend upon the length of the wave train, that is n lambda. তাহলে ওয়েভ ট্রেন বলতে আমরা হচ্ছে ন্যাচারালি এখানে লেন্থটা কম, এখানে বেশি, এখানে আরো বেশি, সেটার উপর ডিপেন্ড করে। কিভাবে ডিপেন্ড করে সেটা একটু আগে আমরা এক্সপ্লেন করলাম, ঠিক আছে? তো আমরা এটাই বলছি যে ডেল এক্স ইজ ইকুয়াল টু এন ল্যামডা, মানে ল্যামডার মান যত বেশি বা ওয়েভ লেন্থের পরিমাণ যত বেশি, হ্যাঁ সরি, ল্যামডার মান যত বেশি, তো ল্যামডার মান বেশি হওয়ার সাথে সাথে ওই আনসার্টেনিটির সম্পর্ক আছে, তাই না? ল্যামডার মান বেশি মানে কি ফ্রিকোয়েন্সি কম, মনে করো, আর ল্যামডার মান কম মানে ফ্রিকোয়েন্সি বেশি ন্যাচারালি। সেইগুলোর সাথে আনসার্টেনিটি রিলেশন আছে, আমরা সেগুলো বুঝলাম, যে কোথাও পজিশন আনসার্টেন, কোথাও মোমেন্টাম আনসার্টেন, এরকম কিছু। সো এটা ইজ ইকুয়াল টু আমরা বলছি NH বাই পি। আমরা গতদিনে দেখেছিলাম যে উই ক্যান রাইট ডাউন ল্যামডা ইজ ইকুয়াল টু h বাই পি, যেখানে h হচ্ছে h কি বলতো, মান কত দেখছো কেউ? 6.66 into 10 inverse 34. একক। Sir, keji. হ্যাঁ, মান মিটার দেখলা? স্কয়ার কেজি সেকেন্ড ইনভার্স 1। হ্যাঁ, Sir, joule second. জুল সেকেন্ড, জুল সেকেন্ড, এক্স্যাক্টলি। ওকে, স্যার আমি তো দেখছি মিটার স্কয়ারের ওটা। আই ডোন্ট নো। তো মিটার স্কয়ার কি যেন বললো, আবার বলো তো। মিটার স্কয়ার কেজি সেকেন্ড ইনভার্স 1। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ডাজন্ট মিন এনিথিং, মানে এনিথিং নিউ। যদিও তোমরা আসলে কেউ বুঝছো কিনা জানি না। লেটস, বুঝছো কেউ? Sir, jewelry meter square. এক্স্যাক্টলি, আমি সেটাই বলতেছি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এক্স। তো ডাব্লিউ এর একক কি? জুল। সো এফ এক্স কি? এফ হচ্ছে নিউটন, এটা হচ্ছে এক্স কি? মিটার। Meter. সো নিউটন মিটার, নিউটন আবার কি? নিউটন হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু আরেকটা মিটার, মনে করো মিটার কিউব সাপোজ। তাহলে তুমি কি যেন বললা, আবার বলো তো।
মিটার স্কয়ার আচ্ছা কেজি আচ্ছা, এটা তো per শুধু second। মিটার, মিটার পার সেকেন্ড স্কয়ার আর মিটার, তো মিটার স্কয়ার বাই সেকেন্ড স্কয়ার। আচ্ছা, সো নাকি আমি ভুল বলছি? দাঁড়াও আবার, এফ ইজ ইকুয়াল টু এম এ, এটা তো শুধু এ লিখলাম, এম বাই এস স্কয়ার, সরি। এফ ইজ ইকুয়াল টু আবার এম এ, সো এটা হচ্ছে এম বাই এ স্কয়ার, এস স্কয়ার হচ্ছে এ, আর কেজি হচ্ছে তোমার এম, এক্স এর জন্য আরেকটা এম। হ্যাঁ, এখন ঠিক আছে। সো বেসিক্যালি ইট ইজ মিটার স্কয়ার বাই সেকেন্ড স্কয়ার ইন্টু কেজি। এটা হলো জুল। এটার সাথে যদি তুমি সেকেন্ড গুণ করো, দেখো ও যেটা বললো সেটাই আসতেছে, মিটার স্কয়ার বাই সেকেন্ড স্কয়ার ইন্টু সেকেন্ড ইন্টু কেজি। তার মানে এটা কেটে দিলে একটা সেকেন্ড থেকে গেল। সো মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড। ওকে, নো প্রবলেম, ঠিক আছে। আচ্ছা, ফলো যদি না করে থাকো তাহলে নিজে ট্রাই করে দেখবা, হয়ে যাবে। সো জুল সেকেন্ড আর মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড একই কথা, সমস্যা নেই। ওকে, সো আমরা যেটা বলছিলাম, তাহলে উই ক্যান, প্রথমে আমরা এটাকে এভাবে রিপ্রেজেন্ট করলাম যে ডেল এক্স ইজ ইকুয়াল টু এন ল্যামডা অর এন এইচ বাই পি, যেখানে এন রিপ্রেজেন্ট ফুল ওয়েভস ইন দ্য ট্রেনস, নাম্বার অফ ফুল ওয়েভস, অর্থাৎ কতগুলো ফুল ওয়েভ আছে। So as mentioned earlier, the wavelength will be better defined the larger is number of full oscillation in the wavelength. Thus, fractional uncertainty in the wavelength will be like this. আচ্ছা, এটা কি বলছে? এটা বলছে যে as we mentioned earlier, মানে কোথায় মেনশন করলো? বেসিক্যালি ফিগারে মেনশন করছে। কি মেনশন করছে? So wavelength will be better defined the larger is the number of full oscillation in the wavelength. So বেসিক্যালি ওয়েভলেন্থ যেটা এই যে এখানে দেখাইলাম, যে ওয়েভলেন্থ যদি লার্জার হয় তাহলে সেটা আরো বেটার ডিফাইন্ড হবে, বেসিক্যালি মূল কথা এটাই। সো দাস ফ্র্যাকশনাল আনসার্টেনিটি ইন দ্য ওয়েভলেন্থ উইল বি, বেসিক্যালি এটাকে আমরা 1/n যদি করি, সো সেটা ওয়েভলেন্থের চেঞ্জ আর কি, ডেল ল্যামডা বাই ল্যামডা ইজ ইকুয়াল টু ডেল পি বাই পি, এরকম হবে আর কি। আমরা এটাকে একটু এক্সপ্লেন করি। আমরা বলছি যে ফ্র্যাকশনাল আনসার্টেনিটি ইন ওয়েভলেন্থ, আমরা ওই পজিশন অন্য অন্য কোনো কথা না বলে ওয়েভলেন্থের যে এক্সপ্রেশনটা সেটাকেই আমরা একটু ইয়ে করছি, মানে তার আনসার্টেনিটিটা কেমন আর কি, ওয়েভলেন্থ কম হওয়া বেশি হওয়া বা সুনির্দিষ্ট না, এটার সাথে এন এর কিছু রিলেশন। সেটা বলছি যে এন এর পরিমাণের সাথে এই যে এন, নাম্বার অফ এন আর কি, এটার সাথে এই যে ডেল্টা ল্যামডা, যেটা ডেল্টা ল্যামডা বলতে বোঝায় চেঞ্জ ইন ওয়েভলেন্থ, আর ল্যামডা হচ্ছে অরিজিনাল ওয়েভলেন্থ। সো বেসিক্যালি আমরা এটাকে যদি উল্টাভাবে লিখি তাহলে আমরা এরকম বলতে পারি যে ল্যামডা বাই ডেল ল্যামডা ইজ ইকুয়াল টু এন। হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস যে এন এর মান যত বেশি, ওয়েভলেন্থের পরিবর্তন তত বেশি, তাই না? যেমন আমরা বলছি এন কি, এন হচ্ছে নাম্বার অফ ফুল ওয়েভলেন্থ। সাপোজ 5টা আঁকলাম, মানে 5টা তো না, ফুল ওয়েভলেন্থ আঁকতে হলে আরেকটা দিতে হতো লুপ, তো যাই হোক হোয়াট এভার, এরকম। তাহলে এখানে ওয়েভলেন্থ হচ্ছে 2.5, মনে করো এই যে 2 আর এখানে হাফ, সো নাম্বার অফ ফুল ওয়েভলেন্থ এটা 2.5 ছিল আর কি, মনে করো। আমি বললাম যে এটা যদি আরেকটু বড় করে দিই, 2টা দিলাম, আর একটু ছোট করে দিই, সো এটার সাথে এন এর মান পরিবর্তনের সাথে ল্যামডা পরিবর্তিত হয়, সেটা তোমরা বুঝতে পারতেছি। এই পরিবর্তনটা অর্থাৎ 2টার মধ্যে পরিবর্তন, পর পর 2টা, একটা কেজ আর একটা কেজ, সেটাকে আমরা ডেল এন ল্যামডা বলছি, সরি এন না, ল্যামডা। সো এন উইল বি লাইক ল্যামডা বাই ডেল ল্যামডা, অর্থাৎ এন এর মান যত বেশি হবে, এই ল্যামডাটা হচ্ছে ইনিশিয়াল ল্যামডা, যেটা শুরুতে যেটা আমরা কনসিডার করছি সেটা,
তার সাপেক্ষে পরিবর্তনটা তত বেশি হবে আর কি। বেসিক্যালি এখান থেকেই এই রিলেশনটা আসছে। তাহলে ল্যামডাকে আমরা লিখছিলাম কি তোমার h/p। তাহলে h তো কনস্ট্যান্ট, তাকে তো আর ডিফারেন্সিয়েশন করা যাচ্ছে না। তাহলে এই যে ডেল ল্যামডা কিন্তু বেসিক্যালি একটা ডিফারেন্সিয়েশন। তোমরা জানো যে ডেল অপারেটর বা নাবলা অপারেটর যেটা বলি, এটা বলতে আমরা বুঝি হচ্ছে এটা এইভাবে লেখা যায় অথবা এভাবে লেখা যায়। সো এটাকে আমরা বলি একটা অপারেটর, ডিফারেন্সিয়েটিভ অপারেটর, হুইচ মিনস পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। এখন আবার যদি বলো যে স্যার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আবার কি, আমি জানি না, জানো কিনা কেউ জানো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কি? জি স্যার, জি বলো স্যার, বলো দেখি। একটাকে কনস্ট্যান্ট রেখে আর একটা দিয়ে ডিফারেন্সিয়েশন। না একটা ফিক্সড রাখতে হবে। না, আংশিক ডিফারেন্সিয়েশন। আংশিক তো বাংলা অনুবাদ, বুঝোটা কি? একটাকে ফিক্সড রাখতে হবে, তাই দুইটা থাকলে যেটাকে দুইবার ডিফারেন্সিয়েট ডিফারেন্সিয়েট হবে, এক্স কে ডিফারেন্সিয়েট করলে ওয়াই কনস্ট্যান্ট থাকবে, ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে এক্স কনস্ট্যান্ট। এটা তো প্রসেস, বুঝোটা কি? প্রসেস আর বোঝা তো আলাদা জিনিস, ঠিক আছে? একজন বললো বাংলা অনুবাদ, একজন বলতেছে প্রসেস, হাউ টু অপারেট আর কি বেসিক্যালি, কিন্তু আসলে বুঝোটা কি? সো আমি যদি সেটা বলি যে বুঝোটা কি, সেটা হলো ব্যাপারটা এরকম যে একটা কি যেন বলে, একটা মনে করো যে কোনো একটা ভেরিয়েবল। এক্সপ্রেশন, তার মধ্যে একাধিক ভেরিয়েবল আছে, একাধিক ভেরিয়েবল আছে। যেমন ওরা বললো এক্স ওয়াই জেড এই সেই এরকম থাকে না, এরকম তোমরা তো করছো, ন্যাচারালি করছো। মনে করো যে তোমরা একটা এক্সপ্রেশন লিখলা, সাপোজ বললাম জেড ইজ ইকুয়াল টু এরকম যে এক্স স্কোয়ার, মনে করো যে টি প্লাস সামথিং এরকম কিছু একটা, মানে এক্স এক্স ওয়াই জেড সবই আছে। কিন্তু আমি এমন কিছু দিয়ে ডিফারেন্সিয়েট করলাম, মনে করো শুধু ডেল ডেল এক্স দিয়ে ডিফারেন্সিয়েট করলাম, তার মানে শুধু এক্স এর পার্টটুকুই ডিফারেন্সিয়েটেড হচ্ছে, বাকিগুলো তার ডিফারেন্সিয়েট হচ্ছে না। এটাই আংশিক ডিফারেন্সিয়েশন। তো যারা বলে এক্স কে দিয়ে করবা ওয়াই কে দিয়ে করবা না, সেটা ঠিক আছে, কথাটা ঠিক আছে, বাট সেটা তো প্রসেস। বাট কনসেপ্ট হচ্ছে যে একটা জিনিসকে যদি আমি কমপ্লিটলি তার যতগুলো কোঅর্ডিনেট আছে, কোঅর্ডিনেট কেমন সেটা তো কতদিন বলছিলাম, যেমন একটা ফাংশন আমরা বলছি সাপোজ আর টি, কতদিন যেমন বলছিলাম। তো যদি শুধু টি দিয়ে ডিফারেন্সিয়েট করি এটাকে, তাহলে সেটা আংশিক ডিফারেন্সিয়েশন, কারণ এটা কিন্তু আর এর কোয়ান্টিটি গুলোকে ডিফারেন্সিয়েট করে না, গতদিনই আমরা দেখাইছি। সো এটাই আংশিক ডিফারেন্সিয়েশন। আর কমপ্লিট ডিফারেন্সিয়েশন হলে এমন হইতো, যেমন মনে করো আমরা এটা 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 যদি করতাম, সাপোজ এটা আমরা করলাম ডি এক্স অফ মনে করি এক্স কিউব করছি, তাহলে এটা কমপ্লিট ডিফারেন্সিয়েশন, কিন্তু এর মধ্যে আর কোনো কোঅর্ডিনেটও নাই, যেটা আছে সেটা দিয়ে ডিফারেন্সিয়েট করছে। সো দিস ইজ কমপ্লিট ডিফারেন্সিয়েশন। এটা কিছু বাদ রয়ে যাচ্ছে না ডিফারেন্সিয়েশন করা থেকে, ব্যাপারটা এরকম আর কিছু না। সো যাই হোক, আমি যেটা বলতে যাচ্ছিলাম সেটা হলো যে ওই এইচ তো কনস্ট্যান্ট, এই জন্য এইচ এর তো ডিফারেন্সিয়েশন হয় না, এই জন্য এই যে ডেল ল্যামডার জন্য ডেল পি আসবে, ল্যামডার জন্য পি আসবে আর কি, এইচ এইচ কেটে যাবে উপর নিচ থেকে আর কি বেসিক্যালি, ঠিক আছে? সো এটা কেটে যাবে এবং এই মানটা মনে করো যে আমরা তোমার এখান থেকে এই যে আমরা এখান থেকে যদি এটার সাথে এটার একটা রিলেশন করি আর কি, ঠিক আছে? মানে এই দুইটা মান যদি আমরা মনে করি এক জায়গায় বসাই, সাপোজ এই দুটা থেকে একটা এখানে কি ছিল ডেল এক্স, ঠিক আছে? আর এখানে কি ছিল পি। তো ডেল এক্স ইন্টু ডেল পি ইজ ইকুয়াল টু, আমরা বলছি যে ফ্রম ইকুয়েশন 1 and 2 উই ক্যান গেট ডেল পি ডেল এক্স ইজ ইকুয়াল টু এইচ। তো আমরা এটা একটা দেখি তাহলে, এই যে আমরা বেসিক্যালি যদি এন এর মান বসাই, এইচ এন ল্যামডার মান বসাই আর কি। সো কি করলো এখানে, ইকুয়েশন 1 তো ডেল এক্স ইজ ইকুয়াল টু এন এইচ বাই পি, আর এখানে লিখলাম 1 বাই এন ইজ ইকুয়াল টু ডেল পি বাই পি।
তো n ইজ ইকুয়াল টু যদি আমরা বসাই তাহলে হবে হচ্ছে p বাই ডেল পি। তো বসাইলাম p বাই ডেল পি, মনে করলাম n আর নাই, যেহেতু n এর মান বসাইলাম, তাহলে কেটে দিলাম p এবং p, রয়ে গেল h বাই ডেল পি। তাহলে তো হচ্ছে ডেল এক্স ইন্টু ডেল পি ইজ ইকুয়াল টু h। সো আমরা এই দুটো ইকুয়েশন সলিউশন করলে আমরা এইরকম একটা এক্সপ্রেশন পাচ্ছি, ডেল এক্স ইন্টু ডেল পি ইজ ইকুয়াল টু h। তাহলে এখন এই ডেল্টা পি যেটা, সেটা কি বোঝাচ্ছে? আনসার্টেনিটি অফ মোমেন্টাম। এবং ডেল্টা এক্স যেটা, সেটা কি হচ্ছে? আনসার্টেনিটি অফ পজিশন। তাহলে এই দুইটার আনসার্টেনিটি গুণ করলে এটা আমরা পাচ্ছি একটা কনস্ট্যান্ট, যেটাকে আমরা বলছি প্লাঙ্ক কনস্ট্যান্ট। এবং আমরা আরেকটু ক্যালকুলেশন করে দেখব যে এটার মান আসলে ইকুয়াল না, বরং গ্রেটার দেন। সো এটা আমরা একটা রিলেশন পাইলাম প্রথমে। তারপরে বলছি if now we focus our attention on figure 1e, মানে এই যে যেটা সমস্যা ছিল, বাসার নাম্বার ভিন্ন ভিন্ন আর কি, সেটাতে যদি আমরা কনসেন্ট্রেট করি, তাহলে we are convinced that an irregular wave uncertainty in position and momentum will be always greater. তাহলে যদি এইরকম প্যাটার্নই থাকতো শুধু আর কি, তাহলে এই দুটার গুণফল এইচ এর সমান হতো আর কি। কিন্তু যেহেতু এই প্যাটার্নটা চেঞ্জও হয়ে যেতে পারে, তাহলে কখনো কখনো এই দুটার গুণফল বেশি হতে পারে। সেই তো আমরা অলওয়েজ বেশি এবং ইকুয়াল দুইটা মিলায়ে একটা ইকুয়েশন লিখবো, যেটাকে আমরা বলছি গ্রেটার দেন ইকুয়াল। সো দ্য এক্সপ্রেশন উইল বি লাইক দিস, ডেল পি ডেল এক্স ইজ গ্রেটার দেন ইকুয়াল এইচ। and the exact relation is this, del p del x greater than equal to h cut. h cut গতদিন আমি বলছিলাম কি জিনিস, h cut কে আমরা বলি রিডিউসড প্লাঙ্ক কনস্ট্যান্ট। গতদিন নামটা বলা হয়নি, আমি লিখে দিচ্ছি কি বললাম, রিডিউসড প্লাঙ্ক কনস্ট্যান্ট। তোমরা দেখবা, অবশ্য সার্চ করলেই দেখবা রিডিউসড প্লাঙ্ক কনস্ট্যান্ট। হ্যাঁ, প্লাঙ্ক কনস্ট্যান্ট তো বুঝছো। সো এটা মান h cut is equal to h by 2 pi বেসিক্যালি। তো যে এটা হচ্ছে বেসিক্যালি এক্সাক্ট রিলেশন। সো ফর 3-dimensional space the relation 5 may be generated as like del p alpha del p beta greater than equal to 0 when alpha is not equal to beta, greater than equal to h when alpha is equal to beta, and alpha beta is equal to 1 2 3 এরকম কিছু। আর বোঝাবো না, এতটুকুই পড়াই। আচ্ছা, এটা আমি বলে নিই, যেটা বললাম সেটা বলে নিই, কারণ এগুলো আসলে যত বলবো তত কমপ্লেক্স বাড়তেই থাকবে। সো এটা কি বলতে চাইছে যে ডেল পি ডেল এক্স, এটাকে বেসিক্যালি আমরা বলি আইগেন ভ্যালু ফাংশন। এটা আবার আরেকটা কনসেপ্ট, তো আর না বলি সেগুলা। মূল কথা হলো যে তাদের যদি সাবস্ক্রিপ্ট মিলে তাহলে মানটা এইচ কাটের মতো হবে, যদি সাবস্ক্রিপ্ট না মিলে তাহলে মানটা 0 হবে। তো আলফা যদি বিটার সমান না হয় তাহলে মিলবে না। মনে করি এখানে 1 এখানে 2 মিলে নাই, আলফা ইজ নট ইকুয়াল টু বিটা, কারণ এটার মান 1 2 3 যে কোনো কিছু হতে পারে। হ্যাঁ, তো সেই জন্য আমরা বলছি যে এটা যদি না মিলে তাহলে 0, যদি মিলে তাহলে এইচ কাট। এতটুকুই থাক। সো দিস ইজ আনসার্টেনিটি প্রিন্সিপাল। কারণ ওই যে বললাম, যত বুঝাবো তত মাথা খারাপ হয়ে যাবে আরো। সো আই ডোন্ট ওয়ান্ট টু expand the syllabus anymore. So up to now, তাহলে আমরা যদি এইটাকে একটু সামারাইজ করি আর কি, মানে আমরা এখান থেকে যা যা পড়াইলাম, বেশি কিছু পড়াই নেই, 3টা টপিক পড়াইছি অনলি। প্রথমে আমি এমনি এটার বাইরে থেকে বলছিলাম হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মডার্ন ফিজিক্স এন্ড ক্লাসিক্যাল ফিজিক্স, ফার্স্ট ওয়ান। সেকেন্ড ওয়ান আমরা বলছিলাম হচ্ছে what is the physical significance and limitation of wave function, এটা ছিল সেকেন্ড ওয়ান। থার্ড ওয়ান ছিল শ্রোডিঞ্জার টাইম ইন্ডিপেন্ডেন্ট ওয়েভ ইকুয়েশন, দেখাইছিলাম কেমন শ্রোডিঞ্জার টাইম ইন্ডিপেন্ডেন্ট ওয়েভ ইকুয়েশন আসে। এবং লাস্ট ওয়ান যেটা আজকে বললাম
সেটা হচ্ছে আনসার্টেনিটি প্রিন্সিপাল। আনসার্টেনিটি প্রিন্সিপাল স্টেটমেন্ট কিন্তু এখানে দেখো বলাই হয়নি, কারণ ওই যে